5,83,160। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়, এটা আসলে একটা ভয়াবহ সতর্কবার্তা। কিন্তু কিসের সতর্কবার্তা? ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের মতে যদি নিউ ইয়র্ক শহরে মাত্র একটা পারমাণবিক বোমাও পড়ে তাহলে এটাই হতে পারে সম্ভাব্য মৃতের সংখ্যা। ভাবা যায়? এই ভয়ঙ্কর চিত্রটা মাথায় রেখে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা পারমাণবিক অস্ত্রের এই অচিন্তনীয় ধ্বংস ক্ষমতাকে বোঝার চেষ্টা করব। তো চলুন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের একেবারে ভিতরে ঢুকে পড়া যাক। দেখব এর শুরুটা কিভাবে হলো, এখন কি অবস্থা, আর এর ভবিষ্যৎই বা কী। এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই পারমাণবিক যুগের শুরু হলো, আজ তাদের অস্ত্রাগারে ঠিক কি আছে, এই বিশাল আয়োজনটা চালাতে খরচটাই বা কত, আর সবশেষে এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, পারমাণবিক যুগের সূচনা, মানে একেবারে ম্যানহাটন প্রজেক্ট থেকে ঠান্ডা যুদ্ধের সেই চরম পর্যায় পর্যন্ত। সবকিছু শুরু হয়েছিল ১৯৪৫ সালে ওই ট্রিনিটি পরীক্ষার মাধ্যমে, যেটা মানব ইতিহাসকেই যেন একটা নতুন দিকে ঘুরিয়ে দিল। এর ঠিক ৭ বছরের মধ্যেই চলে আসলো আরও অনেক বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমা। আর তারপর ঠান্ডা যুদ্ধের সেই চরম উত্তেজনার সময়, মানে ১৯৬৭ সাল নাগাদ আমেরিকার অস্ত্রাগারে জমা হয়েছিল ৩১,০০০-এরও বেশি পারমাণবিক অস্ত্র। ভাবুন একবার, কি বিশাল একটা সংখ্যা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত অস্ত্র দিয়ে করবেটা কি, কেন দরকার ছিল এত অস্ত্রের? উত্তরটা লুকিয়ে আছে একটা অদ্ভুত তত্ত্বে, যেটাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড। মানে সোজা কথায়, তুমি যদি আমাকে শেষ করে দাও, আমিও তোমাকে শেষ করে দেব, আর তাতে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। এই যে একটা ভয়ঙ্কর সমীকরণ, এই সমীকরণটাই কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় একটা পুরোদস্তুর পারমাণবিক যুদ্ধ হওয়া থেকে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছিল। আচ্ছা, ও তো গেল ইতিহাসের কথা, এবার তাহলে বর্তমানে ফেরা যাক। পর্ব ২, আজকের অস্ত্রভাণ্ডার। চলুন দেখি আধুনিক মজুতের গঠনটা ঠিক কীরকম। ঠান্ডা যুদ্ধের সেই সর্বোচ্চ সংখ্যার তুলনায় এখন সংখ্যাটা অনেক কমে এসেছে বটে, কিন্তু এখানের বিভাজনটা বেশ ইন্টারেস্টিং। মোট প্রায় ৫,০৪৪টি ওয়ারহেডের মধ্যে দেখুন ১,৭৭০টি হচ্ছে মোতায়েনকৃত, মানে একদম ব্যবহারের জন্য তৈরি। আরও প্রায় ১৯৩৮টি সংরক্ষিত অবস্থায় আছে, আর বাকিগুলো অবসরে যাওয়ার অপেক্ষায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সংখ্যা কমলেও এগুলোর এক একটা শক্তি কিন্তু আগের চেয়ে বহুগুণে বেশি। আমেরিকার পুরো পারমাণবিক কৌশলের মূল ভিত্তিটাই হলো এই নিউক্লিয়ার ট্রায়াড। এটা আসলে একটা ত্রিমুখী বা ৩ দিক থেকে আক্রমণের ব্যবস্থা। এর পেছনের আইডিয়াটা খুব সহজ। ধরুন কোনো শত্রু দেশ হামলা করে তাদের মিসাইল সাইলোগুলো ধ্বংস করে দিল, তাতেও কোনো সমস্যা নেই, কারণ পাল্টা আঘাত করার জন্য তখনও তাদের হাতে থাকবে সমুদ্রে লুকিয়ে থাকা সাবমেরিন আর আকাশে উঠতে থাকা বোমারু বিমান। মানে এক কথায় অপ্রতিরোধ্য একটা ব্যবস্থা। এই ট্রায়াডে প্রত্যেকটা অংশই কিন্তু সাংঘাতিক শক্তিশালী। যেমন ধরুন, মাটিতে আছে মিনিটম্যান ৩ মিসাইল, আবার সাগরের গভীরে লুকিয়ে আছে ওহাইও ক্লাস সাবমেরিন, যেগুলো প্রায় খুঁজেই পাওয়া যায় না, আর সেখান থেকেই তারা ট্রাইডেন্ট ২ মিসাইল ছুটতে পারে। আর আকাশে তো B-2 আর B-52 বোমারু বিমান আছেই। এই যে ৩ দিক থেকে ৩ রকমের ব্যবস্থা, এটাই এই ট্রায়াডকে প্রায় অপরাজেয় করে তুলেছে। তো অস্ত্রশস্ত্রের কথা তো অনেক হলো, চলুন এবার তৃতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব এই পুরো সিস্টেমটা চলে কিভাবে, কারা এর দায়িত্বে থাকে, আর এর পেছনে টাকার অঙ্কটাই বা কত, মানে কমান্ড, কন্ট্রোল এবং খরচ। আচ্ছা, এই যে এত ধ্বংসের ক্ষমতা, এর চাবিকাঠিটা ঠিক কার হাতে? কে সেই একজন যিনি একটা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন? উত্তরটা যতটা সহজ ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই চূড়ান্ত ক্ষমতাটা আছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে। আর তিনি একবার আদেশ দিলেই হলো, একটা অত্যন্ত নিখুঁত আর দ্রুত প্রক্রিয়া শুরু হয়ে যায়। আদেশটা ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারে যায়, সেখান থেকে কোডেড কমান্ড পাঠানো হয় বিভিন্ন ফোর্সের কাছে, আর তারপর লঞ্চ ক্রুরা 2 ম্যান রুল মেনে, মানে দুজন একসাথে সম্মতি দিয়ে মিসাইল উৎক্ষেপণ করে। কিন্তু এই ক্ষমতার দাম কত? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। শুধু ১৯৪০ থেকে ১৯৯৬ সালের মধ্যে আমেরিকা তাদের পারমাণবিক কর্মসূচিতে খরচ করেছে প্রায় $11.9 ট্রিলিয়ন, আজকের দিনের হিসাবে। একবার ভাবুন, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে আর কি করা যেত।
আর এটা তো শুধু অতীতের খরচ। এই অস্ত্রগুলো টিকিয়ে রাখতেই রক্ষণাবেক্ষণেই এখন বিপুল টাকা খরচ হচ্ছে। একটা আনুমানিক হিসাব বলছে ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় $৬০ বিলিয়ন করে খরচ হতে পারে। কিন্তু এর আসল দামটা শুধু ডলারে মাপা সম্ভব না। একটা মানবিক মূল্যও তো আছে, তাই না? এই অস্ত্র বানাতে গিয়ে, পরীক্ষা করতে গিয়ে কত মানুষ যে তেজস্ক্রিয়তার শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে গিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। এটা এই পুরো কর্মসূচির একটা অন্ধকার দিক, যেটার কথা আমরা প্রায়ই ভুলে যাই। আচ্ছা, আমরা এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। পর্ব ৪, একটি পারমাণবিক ভবিষ্যৎ। এখানে আমরা দেখব আধুনিকায়ন বনাম নিরস্ত্রীকরণের যে বিতর্কটা চলছে সেটাকে। এখন মূলত দুটো রাস্তা খোলা আছে। একদিকে আছে নিউ স্টার্ট চুক্তির মতো অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা, যেখানে আমেরিকা আর রাশিয়া তাদের ওয়ারহেডের সংখ্যা কমানোর ব্যাপারে একমত হয়েছিল। আর ঠিক তার উল্টো দিকে আছে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধীকরণ চুক্তি, যেখানে বলা হচ্ছে সব পারমাণবিক অস্ত্র একেবারে নির্মূল করে ফেলতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকা বা অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ এই দ্বিতীয় চুক্তিতে সইই করেনি। এখান থেকে বোঝা যায় দুটো পথের মধ্যে বিভেদটা ঠিক কতটা গভীর। একদিকে যখন নিরস্ত্রীকরণের কথা চলছে, ঠিক তার পাশাপাশি কিন্তু একটা বিশাল আধুনিকায়ন কর্মসূচিও পুরোদমে এগোচ্ছে। সেই যে নিউক্লিয়ার ট্রায়াডের কথা বলছিলাম, তার প্রত্যেকটা অংশকেই এখন আপগ্রেড করা হচ্ছে। আসছে নতুন সেন্টিনেল মিসাইল, আসছে কলাম্বিয়া ক্লাস সাবমেরিন, আর আসছে নতুন B-21 বোমারু বিমান। এর মানেটা খুব পরিষ্কার, আগামী কয়েক দশক ধরেও এই অস্ত্রগুলো মার্কিন সামরিক কৌশলের একটা প্রধান অংশ হয়েই থাকবে। তাহলে আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। একদিকে আধুনিকায়ন, আরেকদিকে নিরস্ত্রীকরণ। পৃথিবী ঠিক কোন পথে এগোবে, এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের সবার পারমাণবিক ভবিষ্যৎ।